চলে এলাম কোথায়? স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বারুইপুর। আজকের ভিডিও আপনারা থাম্বনেলে কিন্তু নিশ্চয়ই বুঝে গেছেন যে এই ইনস্টিটিউট পুরোপুরি ঘুরে দেখাবো আপনাদেরকে, তাদের এইচওডিসদের সাথে কথা বলবো এবং জেনে নেব যে এই ইনস্টিটিউট কী কী কাজ করছে, কী কী পড়াশুনো হয় এখান থেকে, এবং অনেক কিছু জানতেও পারছি আমি যে এই ইনস্টিটিউট খুব নাম করে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। কেন, কীভাবে, কী কী হচ্ছে, আমি রিসেন্টলি শুনলাম যে তাদের নতুন কোর্সেসও লঞ্চ করছে তারা, এবং তারা কী কী কোর্সেস, বিভিন্ন ধরনের যে সেক্টরসগুলো, বিভিন্ন ধরনের যে কোর্সেসগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, সেইগুলো এখান থেকে পড়ানো হচ্ছে। তো সেইগুলো কী কী আজকে পুরো ভিডিওতে পুরো ডিটেলসে জেনে নেবো। তো চলুন আজকের ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। চলুন ভেতরে যাওয়া যাক। তো এই মুহূর্তে পেয়ে গেছি ডক্টর সম্রাট পালকে, ট্রিপল ই ডিপার্টমেন্টের এইচওডি এবং তার সাথে ডিন একাডেমিক্স রয়েছেন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্যার, প্রথমত স্বাগত আপনাদেরকে আমাদের। নমস্কার। থ্যাংক ইউ স্যার আমাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য। আমার যে প্রশ্নটা হচ্ছে স্যার, অ্যাজ এ ডিন একাডেমিক্স, আপনার এই যে একাডেমিক এনভায়রনমেন্টটা কেমন স্যার এই ইনস্টিটিউটে? দেখুন, এই কলেজের সাথে আমি অ্যাসোসিয়েটেড অনেক বছর ধরেই রয়েছি, মোর দ্যান 13 ইয়ার্স। বুঝতেই পারছেন, একটা কলেজকে ভালো না লাগলে, না বাসলে কোনো এমপ্লয়ি এতদিন লং লাস্টিং সার্ভিস করতে পারে না। তো আমি যা দেখেছি এখানে, আমি ডিন একাডেমিক্স হিসেবে শুধু অ্যাড্রেস করছি এরকম না, নর্মাল এজ এ এমপ্লয়ি হিসেবে এই কলেজে ইনফ্রাস্ট্রাকচার যেগুলোকে দেখে যে কোনো স্টুডেন্ট খুব অ্যাট্রাক্টেড হবে একটা ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য, সেটা সাফিসিয়েন্ট আছে এখানে। এক নম্বর, সবচেয়ে ল্যাবরেটরি ব্যাপারটা। আমি যেহেতু ইলেকট্রিক্যাল বেস আমার ব্যাকগ্রাউন্ড, আমি নিজেও একজন আইআইটি স্টুডেন্ট। আমি পিএইচডি কমপ্লিট করেছি কিছুদিন আগে, যাদবপুরেও আমি মাস্টার ডিগ্রি করেছিলাম। তো গভর্নমেন্ট স্পন্সর ইউনিভার্সিটি বা কলেজগুলোতে যে ধরনের পরিকাঠামো থাকে তার থেকে কোনো অংশে আমাদের কলেজে কম নেই। যদিও বা এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, সেলফ স্পন্সার্ড কলেজ, তা সত্ত্বেও ইলেকট্রিক্যালে যে ধরনের ল্যাবরেটরি বা আদার্স ডিপার্টমেন্টে যে ধরনের ল্যাবরেটরিগুলো ইউজ করা হয়, হ্যান্ডস অন ট্রেনিং থেকে শুরু করে আদার যে ফেসিলিটিস গুলো দেওয়া হয় স্টুডেন্টদেরকে, একটা স্টুডেন্টকে প্রপারলি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গ্রুম করার জন্য এর থেকে বেস্ট আমার মনে হয় আর কিছু হতে পারে না। ওয়ান্ডারফুল স্যার, আপনি তো ট্রিপল ইর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এইচওডি। তো স্যার, আমার যে সৌভাগ্য আপনার সঙ্গে এরকম না। সো স্যার, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন করা উচিত আজকালকার ছাত্রদের? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি আগেই বলে রাখি, ট্রেন চলে প্রতি বছরই, একটা করে ট্রেন চলে যে হয়তো কম্পিউটার সায়েন্স পড়লে পারে বেশি ভালো প্রসপেক্ট আছে, বা ইসি পড়লে পারে বেশি ভালো প্রসপেক্ট, বা সিভিল পড়লে, ইলেকট্রিক্যাল পড়লে প্রসপেক্ট কম। এই ধারণাটা কিন্তু তৈরি করেছে আমরা গার্জিয়ানরাই। কেন? আমাদের স্টুডেন্টরা, আমাদের চাইল্ড যারা বাড়িতে রয়েছে, ছেলে মেয়েরা, তারা কম্পিউটারে গেম খেলতে ভালোবাসে, নেটওয়ার্ক করতে ভালোবাসে, নেটওয়ার্কিং করছে, সমস্ত সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাটাচ রয়েছে। তো সেটা একটা অ্যাডিকশন তাদের ক্ষেত্রে। কিছু এটাও ঠিক কথা যে এখনকার দিনে কম্পিউটার সায়েন্সের মার্কেটিংটা একটু ওপেনিং একটু বেশি রয়েছে, তার জন্য এত ইঞ্জিনিয়ারিং কলেজে এত সিট বাড়াচ্ছে। একটাই কারণ, এআই ঢুকেছে, ডেটা স্ট্রাকচার ঢুকেছে, অনেক কম্পিউটারের বিভিন্ন কোর্সগুলোকে ইনকর্পোরেট করা হয়েছে, ঠিক কথা। কিন্তু প্যারালালি এই কথাটা বলতে চাই, কোর ডিপার্টমেন্ট বলতে, মানে মাদার ডিপার্টমেন্ট বলতে কিন্তু এখনো কিন্তু নামগুলো উঠে আসে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। কারণ বলছি, যদি আপনি ভাবেন নবরত্ন কোম্পানিজ যেগুলো রয়েছে, ধরুন ওএনজিসি, এনটিপিসি, হ্যাল এটসেট্রা, আর যেগুলো গভর্নমেন্ট সেক্টরস গুলো রয়েছে, রেল হতে পারে, সেটা মেট্রো রেলওয়ে হতে পারে, বা আদার্স প্রচুর সেক্টর, ডাব্লিউবিএসসিডিসিএল, সব জায়গাতে কিন্তু এখনো প্রতি বছর একই ধারাবাহিক ভাবে রিক্রুটমেন্ট চলছে, ফর্ম বেরোচ্ছে, এবং আমাদের ছেলেরা সেখানে প্রপারলি প্লেসড হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ব্যাংকিং সেক্টরে প্রচুর সিস্টেম ইঞ্জিনিয়ার পোস্ট প্রতি বছর এসবিআই বা আদার্স কিছু ব্যাংক এখানে ওরা অর্গানাইজ করে, ইন্টারভিউ ড্রাইভ করে ওরা, সেখানে আমাদের ছেলেরা খুব ভালোভাবে প্লেসড। আমি বলতে চাই, যখন এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে এসছে যে কম্পিউটার সায়েন্স আগামী 5-6 বছর খুব ফ্লারিশ করতে চলেছে, ডিফারেন্ট সেক্টর আছে বলে, এটা ভাবতে হবে। এখন কিন্তু ইভি যুগ, ইলেকট্রিক ভেহিকেল, আপনারা রাস্তাঘাট দেখতে পারবেন,
ছোট ছোট টোটো থেকে শুরু করে লং রুটের যে বাসগুলো আছে প্রত্যেকটাতে কিন্তু ইভি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। সেকেন্ড, নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি। আমরা সবাই জানি পেট্রোলিয়াম কান্ট্রিগুলোর মধ্যে ইউএস বা আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে তারা 80% পেট্রোল অ্যাবজর্ব করে। তার জন্য পেট্রোলের যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট খুব সামান্য, সেটা ট্যাক্স ইনক্লুড করার পর এত বড় একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। তার মানে পেট্রোলের রিসোর্স আমাদের অভাব আছে। তো সেই জন্য সোলার বা উইন্ড বা অন্যান্য আরো কিছু মাধ্যম শুরু করা হয়েছে যেখান থেকে আমরা এনার্জি এক্সট্রাক্ট করছি। তার মানে এটা কথা সত্যি বোঝা যাচ্ছে যে ইভির যুগে, সেমিকন্ডাক্টরের যুগে এবং এই নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি এই যুগে ইলেকট্রিক্যাল মার্কেট কোনোদিনই খারাপ হবে না। তো সেই জন্য আমি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলতে পারি যে এরকম ভাবার কোনো কারণই নেই যে মার্কেট ডাউন। অলওয়েজ it was marginally stable. In future there is a huge growth for electrical as well as electronics and mechanical also. তো আমি চলে এলাম অমিতাভ স্যারের ক্যাবিন। স্যার হচ্ছেন এইচওডি এমবিএ ডিপার্টমেন্ট এবং তার সাথে ডিন কর্পোরেট রিলেশনস এর এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। তো স্যার প্রচন্ড ব্যস্ত আপনাকে এই যে পেয়েছি, কারণ স্যার আপনাদেরকে বলি, স্যার একটা ইন্টারভিউ সেশনের মধ্যে রয়েছেন, তিনি বিভিন্ন ইন্টারভিউজ নিচ্ছেন, ইন্টারভিউ সেশন নিচ্ছেন। তো স্যার প্রথমত এই প্রশ্নটা জিজ্ঞেস করবো যে স্যার কেন লোকেরা এমবিএ করতে যাবে, কেন এইচআর, ফাইন্যান্স এবং মার্কেটিং যা যা ডিপার্টমেন্টস রয়েছে আপনাদের এমবিএ রিলেটেড, সো স্যার আজকালকার দিনে এমবিএ তে কেন বাঁচবে স্টুডেন্টসরা? রাইট, অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানে এমবিএ যে ডিপার্টমেন্ট, যেটাকে বলছি আমরা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর একটু অন্য ভাষায় যদি বলতে হয়, আমরা মজা করে বলি আর কি, মাস্টার্স অফ অল ব্যাচেলার্স। ব্যাচেলার্স কেন আমরা বলছি? এই কারণে, কারণ এখানে সব ধরনের সাবজেক্ট পড়তে হয়। সেটা স্টার্টিং উইথ সেটা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট হতে পারে, অর্গানাইজেশনাল বিহেভিয়ার হতে পারে, ইকোনমিক্স হতে পারে, আমাদের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছু বাকেট অফ কোর্সেস পড়তে হয়। তার ফলে এমবিএ রা যেভাবে 2 বছর এই ডিগ্রি প্রোগ্রামটা করার পর যেভাবে তৈরি হয়, তারা একটা বিজনেস ইউনিট, যে কোনো অর্গানাইজেশনের সমস্ত ধরনের ডিপার্টমেন্ট কিন্তু হ্যান্ডেল করতে পারে, সেটা এইচআর, মার্কেটিং, ফিনান্স যাই হোক না কেন। আজকালকার দিনে এটা ঘটনা যে আজকে অ্যাপেল হয়তো তারা পৃথিবীর সব থেকে দামি মোবাইল ফোনটা বানাচ্ছে, বা বিএমডব্লিউ সব থেকে দামি গাড়িটা হয়তো বানাচ্ছে, বা এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট বানাচ্ছে, সেখানে ইঞ্জিনিয়াররা ইনভলভ, তারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করছে, প্রোডাক্ট বানাচ্ছে। কিন্তু সেই প্রোডাক্টগুলো যদি বাজারে বিক্রি না হয় তাহলে কিন্তু কোম্পানি চলবে না। তাহলে কোম্পানিকে চালানোর জন্য কিন্তু এমবিএ দরকার। সেটা শুধুমাত্র মার্কেটিং সেলসের জন্য নয়, প্রত্যেকটা মানুষকে পরিচালিত করার জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দরকার। সেই জন্য এমবিএ নেচার দরকার। পুরো যে এই সমস্ত টাকা পয়সা হ্যান্ডেল করা, তারা কোথা থেকে টাকা আসবে, কোথায় সেটা ইনভেস্টমেন্ট হবে, কিভাবে প্রফিট তৈরি হবে, প্রোডাক্টের দাম কত হবে, এগুলো কারা ডিসাইড করে? এমবিএ ইন ফিনান্স যারা, তারা ডিসাইড করে। প্রোডাকশনের ক্যাপাসিটি কতটা হবে, কি কি প্রোডাক্ট তৈরি হবে, কিভাবে তৈরি হবে, র মেটেরিয়াল কি হবে, কত দামের মধ্যে প্রোডাক্টটা রাখতে হবে, এগুলো কিন্তু প্রোডাকশন ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ম্যানেজমেন্ট যারা স্পেশালিস্ট, তারা তৈরি করে। তো সেই কারণে আজকে ইররেসপেক্টিভ অফ দ্য ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রির নাম বলুন, মেবি একটা মিডিয়া ইন্ডাস্ট্রি, মেবি হসপিটাল, মেবি ব্যাংকিং, মেবি আইটি, মেবি আইটিইএস, এডুকেশন, যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু এমবিএ রা প্রচন্ড পরিমাণে অপরিহার্য। তো সেই কারণে এমবিএ এর একটা গ্লোবাল একটা ডিমান্ড রয়েছে। তবে এটা ঠিক যে এমবিএ ডিগ্রি মানেই তাকে একটা বিরাট চাকরি কেউ একটা দিয়ে দিল, সেটা কিন্তু নয়। এমবিএ এর সাথে সাথে তাকে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে হবে। আমার স্পেশালাইজেশন যাই হতে পারে, এইচআর হতে পারে, মার্কেটিং হতে পারে, ফিনান্স হতে পারে, যেটাই হতে পারে, কিন্তু আমাকে ইন্ডাস্ট্রির জন্য কোম্পানির প্রয়োজন অনুযায়ী যেখানে প্রয়োজন সেভাবে কাজ করতে হবে। এই ওপেন মাইন্ডেডনেসটা যখন তৈরি হতে থাকবে, তখন তাদের কেরিয়ার গ্রোথ অনেক ফাস্টার হবে। আমি ছেলেদেরকে এটা এক্সাম্পল প্রতিদিনই বলি, যে অনেকেই বলে আমি তো এমবিএ এইচআর করেছি, তাহলে ওই কাজটা করবো কেন? আমি তো এমবিএ মার্কেটিং করেছি, ওই কাজটা করবো কেন? তখন আমি বলি যে তুমি যদি ভবিষ্যতে কোনো একটা কোম্পানির সিইও হলে, তাহলে সিইও হয়ে তুমি যদি বলো আমি না শুধু এইচআরটা বুঝি, মার্কেটিংটা বুঝি, বাকিগুলো আমি বুঝি না, তাহলে তোমার কোম্পানি বন্ধ হয়ে যাবে। সিইও হিসেবে তোমাকে সবকিছু জানতে হবে। তাহলে এমবিএ তে আমরা সেটাই এমফাসিস করি, আর স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, তোমাকে অ্যাজ এ ম্যানেজার হতে হবে। সেটা একটা অর্গানাইজেশন চালানোর জন্য সেখানে এইচআর শিখতে হবে, মার্কেটিং শিখতে হবে, ফিনান্স শিখতে হবে, সবকিছু শিখতে হবে। হয়ে একটা ওভারঅল একটা ম্যানেজার হিসেবে তৈরি হতে হবে, যেখানে আমি পুরো অর্গানাইজেশনটা চালাতে পারি, যাতে কোনো স্পেসিফিক একটা মেন্টাল ব্লক না চলে আসে যে আমি শুধু এইচআর জানি, মার্কেটিং জানি বা ফিনান্স জানি। এবং এছাড়া এটা তো একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যদি একদম এসবিআইএসটি স্পেসিফিক বলি, আমরা এখানে প্রচুর পরিমাণে গুরুত্ব দিই হচ্ছে ইন্টার্নশিপে, আমরা প্রচুর পরিমাণে গুরুত্ব দিই হচ্ছে লাইভ প্রজেক্টসে, কেস স্টাডিজে।
কারণ যদি মানে শুধুমাত্র থিওরিটিক্যাল ম্যানেজমেন্ট পড়ে সত্যি সত্যি কিন্তু বাজারে ভালো ম্যানেজার হওয়া সম্ভব না। তাকে জানতে হবে যে অতীতে কি কি ঘটনায় কি কি কোম্পানি কিভাবে সাকসেস পেয়েছে বা ফেলিওর হয়েছে, সেগুলো তারা যখন জানবে কেস স্টাডিজ এর মাধ্যমে, তখন তারা ভবিষ্যতে যে সিচুয়েশন গুলো তাদের লাইফে অ্যারাইজেস হবে কোম্পানিতে, তাদের হ্যান্ডেল করতে সুবিধা হবে। এবং সবার শেষে একটা বলি, যেটা যে প্লেসমেন্টের জন্যই তো অনেকে পড়াশোনা করে, মানে এমবিএ এর জন্য। তো এখানে আমাদের বিভিন্ন, আপনি যে কোনো ধরনের কোম্পানির নাম বলুন, তারা এখানে আসে ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য। সো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পরীক্ষিত স্যারকে পেয়ে গেছি। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। স্যার, সবচেয়ে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে ফিউচারটা কি? আমাদের স্টুডেন্টসরা যারা বেরোচ্ছে তারা কম্পিউটার সায়েন্স নিয়ে কোন দিকে এগোতে পারে? কম্পিউটার সায়েন্সে এখন যে মার্কেট রয়েছে, সেটা ইকোনমিক মার্কেটটা কম্পিউটার সায়েন্সের ওপরেই রয়েছে। কারণ হচ্ছে কম্পিউটার সায়েন্সে ওয়েব ডেভেলপমেন্টের একটা বিরাট জায়গা রয়েছে। আমরা সব কিছুই দেখছি ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে একটা কানেকশন রয়েছে। আমরা যা কিছু করছি সেটা আমরা থ্রু মোবাইল হোক অথবা ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক, আমরা সেখানে ওয়েবের সঙ্গে কানেক্ট করছি। তো সেখানে আমাদের ওই ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্টের একটা বিরাট ডিমান্ড রয়েছে। মোস্টলি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ডিভাইস টু ডিভাইস যেহেতু ভাগ হয়ে যায়, সেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের অনেকগুলো টেকনোলজি নতুন নতুন চলে আসছে, যেমন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ব্যাকএন্ডের ক্ষেত্রে জাভা, স্প্রিং বুট, পাইথন, এরকম ধরনের অনেক চলে আসছে। সেই কারণে কম্পিউটার সায়েন্সের ডিমান্ড দিনকে দিন বাড়তে চলেছে। তার সঙ্গে যেমন এআইএমএল এর একটা স্কোপ রয়েছে, এআইএমএল কে নিয়েও আমরা এগোতে পারছি। সেই রিলেটেড আমি বললাম আমার দর্শকদের যে একটা কোর্স আপনারা লঞ্চ করছে এআই অ্যান্ড ডেটা সায়েন্স রিলেটেড, সেই নিয়ে কিছু বলুন। এআই দেখতে গেলে এখন আমাদের যখন এআই মানে আমরা সব কিছুতেই দেখতে পারি যে আমরা যখন একটা কোনো কিছু গান ইউটিউবে সার্চ করি, তো দেখা যায় যে ভিউয়ার্স তার মেল আইডি থেকে সে বারবার তার কাছে একই ধরনের কিছু কিছু গানের প্রজেকশন চলে আসে। আমাদের কিন্তু আলাদা করে আর সার্চ করতে হয় না, একবার সার্চ করলে তার রিকোয়ারমেন্ট কি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী চলে আসে বারবার। তো সেটাই এআই এর একটা বিরাট বড় অবজেক্টিভ। সেটা মেডিকেল সায়েন্স থেকে আরম্ভ করে টোটাল সিনারিওতে, ইন্ডাস্ট্রিতে, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, সমস্ত জায়গাতেই আমাদের দেখা যায় যে এআই এর একটা বিরাট ডিমান্ড চলছে। মেশিন লার্নিং সেখানে একটা অ্যাডেড পার্ট হিসাবে আমরা পাই। মেশিন লার্নিং এর আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে। আমাদের নতুন যে স্ট্রিমটা আসছে সেটা এআই এমএল এর ওপরে। আমাদের এখানে স্পেশাল তার জন্য ট্রেনিং দেওয়া হয় এবং সেটা থেকে তারা এক্সপোজার পায় এবং ইন্টারভিউতে তাদের অনেক বেশি অ্যাডেড অ্যাডভান্টেজ হয়। এই ধরনের সফটওয়্যার কোম্পানি আমাদের রাজ্যে এবং রাজ্যের বাইরে প্রচুর কোম্পানি রয়েছে, যেখানে অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপিরিয়েন্স দে ক্যান অ্যাচিভ দেয়ার গোলস। তো স্যার, এইখানেই দাঁড়িয়ে আমাদের এই ইনস্টিটিউট কিভাবে হেল্প করছে, মানে কি কি নতুন জিনিস আনছে? আমাদের যেটা মেইন স্ট্রাকচারে এখন যেটা দাঁড়িয়েছে, যে কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ইয়ার থেকে আরম্ভ করে, ফার্স্ট ইয়ারে যেমন সি বা ধরুন স্ক্র্যাচের ওপরে যে লজিক বোঝা, লজিককে সহজভাবে বোঝা, যে স্টুডেন্টরা যদি কেউ কিছু না শিখে আসে, অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকেও যদি আসে, তাহলে সেই স্টুডেন্টদেরকে মোটিভেট করা এবং কন্টিনিউয়াস প্রসেসে তাদেরকে সি বা ধরুন স্ক্র্যাচের মতো জিনিস দিয়ে তাদেরকে সফটওয়্যারের দিকে বেসিক্যালি ইন্টারেস্টেড করা, সেই রকম যেমন চলে। তাছাড়াও রোবোটিক্সেরও আমাদের ছোট ছোট প্রজেক্ট দিয়ে স্টুডেন্টকে বারবার আনার, তাদেরকে ইনভলভ করানো, প্র্যাকটিক্যাল ফিল্ডে ইনভলভ করানো, আইওটির প্রজেক্ট দিয়ে তাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে ইনভলভ করানো। কারণ এখন যেহেতু রিয়েল টাইম সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার বোথ একটা ইন্টারাকশন রয়েছে। মানে আমি রোবোটিক্স বলতে তো শুধু হার্ডওয়্যার বলবো না, সেখানে সফটওয়্যারের একটা বিশাল মানে কি বলবো অ্যাডেড অ্যাডভান্টেজ রয়েছে, বা সেখানে আমাদের কাজ করার একটা জায়গা রয়েছে। তো সেই হিসাবে স্টুডেন্টদেরকে, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে সেইভাবে আমাদের মোটিভেট করা হয় এবং তারপরে ক্রমাগত সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারকে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে ডিফারেন্ট ট্রেনিংয়ের মধ্যে ডেটা সায়েন্সের উপর ট্রেনিং, ওয়েব ডেভেলপমেন্টের উপর ট্রেনিং, ব্যাকএন্ডের উপর ট্রেনিং, এরকমভাবে তাদেরকে ক্রমাগত ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তার সার্টিফিকেশনের উপর দিয়ে তাদেরকে ইনভলভ করা হয়, যাতে 4 বছর পরে গিয়ে তাদের কাছে ইন্ডাস্ট্রি রিলেটেড টার্মগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না, তারা ইন্টারভিউতে অনেক বেটার ওয়েতে ফেস করতে পারে ইন্টারভিউ। ওয়ান্ডারফুল, মানে বুঝতে পারছেন ফিউচারটা কতটা প্রসপারাস রয়েছে, আপনারা অনেক কিছু প্রসপেক্ট পেতে পারছেন। এবং এই সিএসি কিংবা এতগুলো যে ডিপার্টমেন্টস রয়েছে এখানে, মানে এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিসের যে ডিপার্টমেন্টসের হেডসের সাথে আমি কথা বলছি এবং আপনারা জানতে পারছেন প্রত্যেকটা ডিটেলস। সো আমি তো প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই হেডসদের, যে তারা সময় বার করে আমার সাথে কথা বলছে এবং তারপরে আপনারা জানতে পারছেন সেই বিষয়ে, যে আপনারা একটা চুজ করতে পারছেন যে আপনারা কোন ডিপার্টমেন্টে যেতে পারেন, আপনারা কোন ডিপার্টমেন্ট চুজ করতে পারেন এবং কোন ফিল্ডে গেলে আপনাদের প্রসপেক্ট ভালো রয়েছে, আপনাদের ফিউচার ব্রাইট হতে পারে। তো
স্যারকে ছেড়ে দিই, স্যার প্রচণ্ড ব্যস্ত। থ্যাংক ইউ সো মাচ স্যার এই সুযোগটা দেওয়ার জন্য, এত ইনফরমেশন শেয়ার করার জন্য। চলুন এরপরে যাওয়া যাক অন্য ডিপার্টমেন্টে, গিয়ে দেখি কি কি সেখানে প্রসপেক্টস রয়েছে এবং আরও জেনে নিই সেই ডিপার্টমেন্টসগুলির ব্যাপারে। অবশেষে পৌঁছে গেছি হেড অফ ডিপার্টমেন্ট সুমন দাস স্যারের কাছে, যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হেড অফ ডিপার্টমেন্ট এইচওডি। স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল, স্বাগত আপনাকে আমাদের চ্যানেলে। স্যার আপনাকে সবচেয়ে প্রথমে এটি প্রশ্ন করবো, যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন করবে আজকালকার ছেলেরা, ফিউচার কি স্যার? অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা এভারগ্রিন ফিল্ড। আমি যদি বলি যে এনি প্রোডাক্ট ক্রিয়েটেড বাই হিউম্যান উইদাউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইট ইজ নট পসিবল। আচ্ছা, আলটিমেটলি তো আমাকে প্রোডাক্ট আউটপুট, হ্যাঁ, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে এখানে ছেলেরা যেমন গভর্নমেন্ট সেক্টরে যেতে পারে, আইওসিএল, এনটিপিসি, ভেল, সেল, এবং এছাড়াও এর একটা প্রাইভেট সেক্টর যেমন রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং একটা বড় ফিল্ড, অটোমোবাইল সেক্টর। আমি যেটা দেখছি যে মানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, আমি এর আগে একটা কথা বললাম, আর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যেমন তারা নতুন জিনিস ইনক্লুড করছে এবার থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। তো এরকম কি নতুন কিছু হচ্ছে? আমরা মানে নর্মাল কোর্স কারিকুলামের বাইরেও আমরা প্রত্যেকটা সেমিস্টারে স্টুডেন্টদের জন্য কিছু নতুন কোর্স, যেগুলো স্টুডেন্টদের জব ওরিয়েন্টেড কোর্স, যেমন ধরুন রোবোটিক্স এবং রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং বা ক্যাডের উপর কিছু কোর্স, এবং ওয়ার্কশপ মেনটেনেন্স এবং মেনটেনেন্স ওয়েল্ডিং এবং হাইড্রোলিক্সের উপরে পাম্প মেনটেনেন্স, এই সমস্ত স্পেশালাইজড কিছু কোর্স যাতে আমরা করে স্টুডেন্টরা অনেক বেশি এক্সপোজড হতে পারে তাদের জব ওয়ার্ল্ডে, সেজন্য আমরা একদম ডে 1 থেকে, সেমিস্টার 1 থেকে কিন্তু আমরা কোর্সের মধ্যে এগুলোকে ইনকর্পোরেট করেছি। আমি দেখছিলাম স্যার রোবোটিক্স ল্যাব। হ্যাঁ, রোবোটিক্স ল্যাব আমাদের রিসেন্টলি এটা ডেভেলপ হয়েছে। আপনারা যদি রোবোটিক্স ল্যাবে গিয়ে দেখেন, আপনারা দেখতে পারবেন যে রোবোটিক্স ল্যাবে আমরা কি কি কাজ করছি। আমরা কি যেতে পারি স্যার? অবশ্যই অবশ্যই। সো ওয়ান্ডারফুল, চলুন রোবোটিক্স ল্যাবে যাওয়া যাক, সেটা একবার ঘুরে দেখাই আপনাদেরকে, এবং রোবোটিক্স ল্যাবে গিয়ে সেইখানে কিছু আলোচনা করা যাক। লেটস গো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডক্টর সোমনাথ দাসের সঙ্গে, যিনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর এবং টিচার ইনচার্জ মেকানিক্যাল ডিপার্টমেন্ট। স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল। নমস্কার। থ্যাংক ইউ স্যার আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। স্যার আমরা এই মুহূর্তে রোবোটিক্স ল্যাবে দাঁড়িয়ে রয়েছি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির যে ক্যাম্পাসটি, তার মধ্যে রোবোটিক্স ল্যাব রয়েছে নিউলি অ্যাডেড। অ্যাকচুয়ালি আমরা স্টুডেন্টদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আদার্স যে ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, সিভিল, সবারই নাওয়াডেজ রোবোটিক্স এর একটা ভীষণ ডিমান্ড তৈরি হচ্ছে এবং জব মার্কেটেও তার একটা ডিমান্ড। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমরা প্রথম এই উদ্যোগটা নিলাম যে ওদের রোবোটিক্স হাতে কলমে শেখানোর জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের নিউলি পারচেজ করে আমরা ট্রেনিং প্রথমে দেব, দেন ওই রিলেটেড কোম্পানিতে ওরা যাতে ভালো প্লেসমেন্ট পায় সেটার ব্যবস্থা করব। এটা কতটা হেল্প করছে স্টুডেন্টস? নাওয়াডেজ আমি বলবো যে লাস্ট 6 মান্থের মধ্যে আমাদের প্রায় 10 to 12 লাইভ প্রজেক্ট আমরা তৈরি করেছি, যেগুলো বিভিন্ন টেক ফেস্ট বা মডেল প্রেজেন্টেশনে যাচ্ছে, এবং সেখান থেকে আমাদের খুব ভালো রেসপন্স স্টুডেন্টদের আসছে, এবং স্টুডেন্টরাও ইনোভেটিভ কিছু তৈরি করে আইডিয়া জেনারেট করে সেটাকে অ্যাপ্লিকেশন মোডেও নিয়ে যাচ্ছে। এইরকম ল্যাবস কি প্রত্যেকটা ডিপার্টমেন্টে রয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টই আলাদা আলাদা এক্সট্রা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে ল্যাবগুলো সেটা আছে। আমরা তার মধ্যে একটা দেখালাম আমাদের রোবোটিক্স, এবং আদার্স ডিপার্টমেন্টের, ট্রিপল ডিপার্টমেন্ট, ইসি ডিপার্টমেন্ট বা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেরও বিভিন্ন রকম অ্যাডভান্স টাইপের, যেগুলো আপকামিং দিনে মার্কেটে চলার মতো, মানে আপকামিং 10 ইয়ারের মধ্যে যে মার্কেট চেঞ্জ আসবে তাকে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করার জন্য এই উদ্যোগগুলো আমাদের স্বামী বিবেকানন্দ কলেজ থেকে নেওয়া আছে। সো যে ল্যাবটি দেখছিলেন সেটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাব, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমি হাবিব স্যারকে পেয়ে গেছি। স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল। প্রথমেই আমি আপনাকে স্বাগত জানিয়ে। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রথমেই আমি জানতে চাইবো স্যার, সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে কেমন প্রসপেক্ট রয়েছে, কি ফিউচার রয়েছে এখনকার স্টুডেন্টসদের? এখন যদি কেউ এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চায়, তারা কি কিভাবে কাজ পেতে পারে? আসলে এখন একটা আইটির হাইক হয়েছে বলে মানুষ একটা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা ট্যাবু একটা
কনসেপ্ট করে নিয়েছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং জব নেই, বাট আমি বলবো যে যতদিন মানে কনস্ট্রাকশন চলছে, যতদিন রাস্তা হচ্ছে, যতদিন বিল্ডিং হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং জব মানে এটা ম্যান্ডেটারি। আর সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়া যে একটা আইটি হাবও তৈরি হচ্ছে, সেখানে তো আগে কনস্ট্রাকশনটা তৈরি হবে, তারপরে সেখানে আইটি হাবটা তৈরি হবে, একটা বিল্ডিং তৈরি হবে, তারপরে সেখানে একটা কোম্পানি তৈরি হবে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর যেটা সবচেয়ে দরকার স্টুডেন্টদেরকে বলবো, প্রপার নলেজ। হাফ হার্টেড নলেজ নিয়ে কোনো কিছুই হবে না, প্রপার নলেজ দরকার, সাউন্ড নলেজ দরকার তোমাদের। আর তার জন্য, আর এটা একটা মানে ওল্ডেস্ট একটা আর কি ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট আর কি, যে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সেখানে আর কি প্রসপেক্ট প্রচুর আর কি। এখানে আর কি কোনো একটা অল্প একটা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, সেটা একটা আলাদা একটা অ্যাসপেক্ট। তোমার ধরে নাও আর কি ডাব্লিউআরই, ওয়াটার রিসোর্স, এনভায়রনমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং মেন যে কোর স্ট্রাকচারাল জিওটেকনিক্যাল সেটা তো রয়েছে। তো এখানে ইটসেলফ এক একটা ইঞ্জিনিয়ারিংয়ের যে পার্ট, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যে এক একটা পার্ট, সেটা ইটসেলফ একটা ব্রাঞ্চের মতো আর কি। অন্যান্য মানে যেহেতু এটা একটা ওল্ড একটা মানে ডিপার্টমেন্ট আর কি সিভিল ইঞ্জিনিয়ারিং, তো সেই দিক দিয়ে বলতে গেলে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মোস্ট অফ দ্য ফ্যাকাল্টি হয় কোনো আইআইটিস থেকে বিলংস করছে, অথবা কোনো ওয়েস্ট বেঙ্গলের রেপুটেড গভর্নমেন্ট কলেজ থেকে বিলংস করছে। আমি যেমন আমার এডুকেশন কমপ্লিট করেছি আলিয়া ইউনিভার্সিটি থেকে, আমাদের এইচওডি উনি আইআইটি বিএইচইউ থেকে। তো মোস্ট অফ দ্য ফ্যাকাল্টিস রেপুটেড ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছে। তো তোমাদের যে কোয়ালিটি এডুকেশন দরকার, সেটা স্বামী বিবেকানন্দ কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তোমাদেরকে দিতে পারবে আর কি। সো চলে এলাম ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যিনি এইচওডি, তার রুমে, ডক্টর অনিন্দ্য সুন্দর দাস। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই আমি জিজ্ঞেস করবো স্যার, এই প্রফেশনে মানে এই দিকে স্টুডেন্টসদের ফিউচার কি, তারা কি কিভাবে জয়েন করতে পারে এবং কি কি তাদের ফিউচার্স রয়েছে? জয়েনের প্রসিডিউরটা হচ্ছে একটাই, জয়েন্ট দিয়ে আসছে, আইদার অল ইন্ডিয়া জয়েন্ট বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা ল্যাটারাল এন্ট্রি। এটা ডিপ্লোমার পরে যারা সেকেন্ড ইয়ার থেকে 3 বছরের কোর্স করে। আর প্রসপেক্ট বলতে গেলে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রসপেক্টটা খুব ভাস্ট। আচ্ছা, মানেটা হচ্ছে যে সিএসির পরেই কিন্তু লোকে ইসির কথাটা ভাবে, কারণ ইসি হচ্ছে ব্যাকবোন অফ সিএসি। আচ্ছা, লোকে বলে সিএসি আগে, কিন্তু আমার মনে হয় ইসিটা আগে। কারণ যে আমরা কম্পিউটারে কাজ করি, তার যে হার্ডওয়্যার, প্রসেসর বলুন, র্যাম বলুন, সব কিছু ডিজাইন করে ইসি ইঞ্জিনিয়ার্স। আচ্ছা, এবার আমাদের এই কলেজের অপরচুনিটি বলতে গেলে যে বলতে পারি, যেটা হচ্ছে যে সিলেবাস বাদ দিয়ে, যেটা আমাদের অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি ম্যাকআউট, সেই সিলেবাস বাদ দিয়ে আমাদের কিছু এক্সট্রা ট্রেনিং করানো হয়, খানিকটা জব রিলেটেড বা খানিকটা ইন্ডাস্ট্রি রেডি করার জন্য স্টুডেন্টদের। আচ্ছা, সেখানে যেমন ভিএলএস এর উপর ট্রেনিং দেওয়া হয়, সফটওয়্যার আছে, সেখানে ডিজাইন প্রোগ্রামিং করে কীভাবে সেটা ডিজাইন করছে, একটা ছোটোখাটো প্রসেসর ডিজাইন করতে গেলে কী করতে হয়, আচ্ছা, সিম্পল এক্সাম্পল দিলাম, সেটা একটা ট্রেনিং হয়। একটা হয় এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম মানেটা কি, যে শুধু হার্ডওয়্যার তো কাজ করে না, তার সাথে সফটওয়্যার ইন্টিগ্রেশন করতে হয়, সেটা শেখে হচ্ছে এমবেডেড সিস্টেম সাবজেক্টের। আচ্ছা, সেটা আমাদের এখানে হ্যান্ডস অন ট্রেনিং ল্যাবে হয়, যে সেখানে ওরা প্রোগ্রামিং করলো, সেটা হার্ডওয়্যারে গেল, দিয়ে পুরো সিস্টেমটা রান করছে। যেমন মনে করুন রোবোটিক্সও ইসিতে পড়েও হয়, মেকানিক্যালও লাগে, সিএসও লাগে, সবাইকে লাগে, দিয়ে রোবোটিক্স তৈরি হয়। যে কোনো রোবট তৈরি করতে গেলে প্রোগ্রামিং কনসেপ্টগুলোকে বলে সিএসি বলে, কিন্তু সেটা শুধু প্রোগ্রামিং কনসেপ্ট জানলে তো হবে না, হার্ডওয়্যারটাও বুঝতে হবে। তার জন্য ইসির ব্যাকগ্রাউন্ডটুকু দরকার। আবার সেখানে মেকানিক্যাল লাগে কেন, হ্যান্ড মুভমেন্ট, যে মুভমেন্ট ব্যাপারটা, সেটার জন্য মেকানিক্যালের ডিল মানে মুভমেন্টের জন্য মেকানিক্যালটাকে ইউজ করছে। এবার আর একটা হচ্ছে আইওটি, যে নিউ সাবজেক্ট আইওটি, ইন্টারনেট অফ থিংস। এবার সেখানে আলটিমেটলি কি থাকে, হার্ডওয়্যার থাকছে, তার সাথে সফটওয়্যার ইন্টিগ্রেশন থাকছে। আচ্ছা, ফলে আইওটি, রোবোটিক্স, এমবেডেড সিস্টেম, ভিএলএসআই, এগুলো হচ্ছে কারেন্ট যে আমাদের সিনারিও এখন চলছে মার্কেটে হচ্ছে, সেটি চারটে। এছাড়া বলতে পারেন এআইএমএল, যেটা এআইএমএলেও আলটিমেটলি আমরা ওখানে হার্ডওয়্যার ইন্টিগ্রেশন করা যায়। আমাদের একটা নতুন ইন্ডাস্ট্রি ল্যাব করা হয়েছে। সো কেমন লাগলো আপনাদের এই ডিটেল ভিডিওটা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা বারুইপুরে ক্যাম্পাস রয়েছে, সেটার বিষয়ে জেনে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমি পুরো ডিটেলসে একটা ভিডিও করার চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টস কী কাজ করছে এবং কোন কোন নতুন জিনিস হচ্ছে। অ্যান্ড ইয়েস, যে তাদের নতুন কোর্সেস লঞ্চ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের ওপরে, সেটার বিষয়ে জেনেও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে। অ্যান্ড ইয়েস, আরও বেশি ডিটেলস জানার জন্য কী করতে হবে, ডেসক্রিপশনে চলে যান, এই ইনস্টিটিউটে কীভাবে চাকরি পাবেন কিংবা কীভাবে পড়তে আসবেন, কী কী কোর্সেস রয়েছে এবং আরও নানা রকম জিনিস কোর্সের ব্যাপারে জানার জন্য সেই ওয়েবসাইটে গেলেই আপনারা এক্স্যাক্টলি পুরোপুরি জানতে পারবেন।
সো আপনারা যান, ভিজিট করুন সেই সাইটটা। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখা যাক, শেষ করি আজকের ভিডিওটা এখানেই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই, দেখা হচ্ছে।